আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের বলেছিলাম তোমাদের কোন চ্যাপ্টারে বা কোন টপিক রিলেটেড ভিডিও চাও, টিউটোরিয়াল চাও জানাতে, যেখানে যা সমস্যা ইনশাআল্লাহ সলভ চলে আসে, সলভ করে দেবো। তার প্রেক্ষিতে আমি যে টপিকগুলা, যে টপিকের উপর, যে অধ্যায়ের উপর ভিডিওগুলো করি, তা কিন্তু স্পেশালি তোমাদেরই সাজেস্ট করা, তোমাদেরই বলা। হ্যাঁ, আমার সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের স্টুডেন্টরা আছে, বা প্রাইভেট কোচিং এর স্টুডেন্টরা আছে, ঢাকার এফএম ইন্টারন্যাশনাল কলেজ যেখানে আমি আগে শিক্ষকতা করতাম, সেখানে স্টুডেন্টরা মাঝে মধ্যে বিভিন্ন টপিকের উপর ভিডিও চাই। হয়তো বা আমার পড়ানোর ক্রাইটেরিয়া, পড়ানোর টেকনিক, পড়ানোর প্রসেসটা তাদের ভালো লাগে, বুঝতে সহজবোধ্য হয় তাদের কাছে। তো এই জন্য বেসিক্যালি তাদের এই এক্সপেকটেশন গুলো থাকে। এই জন্য আমি যত ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকি না কেন, বা অনেক বিজি বা ব্যস্ততার মধ্যে থাকা অবস্থায়ও আমি চেষ্টা করি তাদের এক্সপেকটেশনটা বা তাদের যে ভিডিওটা, যে টপিকের উপর টিউটোরিয়ালটা ইনশাআল্লাহ করার। তো আজকে এর ধারাবাহিকতায় তোমরা যেটা বলছিলে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা, চাপ। এখানে আমরা বেশ কিছু টপিক কভার করবো। আমি রাইট সাইডে লিখে নিয়েছি: চাপ, ঘনত্ব, প্লবতা, প্যাসকেল এবং আর্কিমিডিস। ওকে, তো প্রথমত আমি চাপ নিয়ে আলোচনা করবো, তবে তার আগে আমি টাইটেল লিখে নিচ্ছি এসএসসি ফিজিক্স, তাই তো? এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5। এখন কথা হচ্ছে, এটা শুধুমাত্র যে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 এ শুধু কাজে লাগবে এমনটা না, এইচএসসি লেভেলে, ইন্টারমিডিয়েটে কাজে লাগবে। কিছু কিছু টপিক অন্যান্য অধ্যায়েও, অন্যান্য ক্লাসেও কাজে লাগবে। আচ্ছা, আমি একদম টপিকে ঢুকে যাব, পড়ায় ঢুকে যাব। প্রথমত আসলে চাপ। আমি চাপের যে ডেফিনেশনটা বলি, সংজ্ঞাটা বলি, হোয়াট ইজ প্রেসার। তো চাপ বলতে সিম্পলি তোমরা জানো, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। রিপিট করছি, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন আসো, চাপ, প্রেসার, তাই না? তো প্রেসারের কি ইজিক্যাল, তো আমি বলছিলাম একক ক্ষেত্রফলের ওপর। যেমন ধরো, আমি যদি হাত দ্বারা এই বোর্ডের উপর চাপ প্রয়োগ করি, আমার এই আঙ্গুলগুলা, বা সোজা কথা, এই তালুর তো একটা কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, হাতের তালুর একটি ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফলের ওপর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, কতটুকু ফোর্স ক্রিয়েট হচ্ছে, তার অনুপাত বা তার পরিমাণটা হচ্ছে অ্যাকচুয়ালি চাপ। এরকম এফ ইজিক্যাল টু, যেটা বলছিলাম, প্রেসার ইজিক্যাল টু এফ ডিভাইডেড বাই এ। অর্থাৎ এটা হচ্ছে আমার হাতের তালুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এফ হচ্ছে কতটুকু বল প্রয়োগ করছি। তাহলে ইজিক্যাল টু এফ ডিভাইডেড বাই এ, এটা এই পর্যন্ত ওকে। তো আমরা একক এবং মাত্রাটা শিখে আসি। আমরা প্রত্যেকটা টপিকই কভার করবো, শেষের দিকে ম্যাথমেটিক্স কিছু প্রবলেম গুলা কেমনে কিভাবে সলভ করতে হয়, এই প্রসেস গুলো ইনশাল্লাহ দেখিয়ে দেবো। ইজিক্যাল টু এফ ডিভাইডেড বাই এ, যেটা বলছিলাম, এফ, এফ মানে কি বল, তাই না? বলেরও আবার আলাদা সংজ্ঞা আছে। এত ডিটেলস বলতে গেলে অ্যাকচুয়ালি ভিডিও ডিউরেশনটা অনেক লং হয়ে যাবে। এখন সংক্ষেপে কিছু না বললেও না, বল কাকে বলে এটা কিন্তু আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পড়ে আসছিলাম। ফার্স্ট লটা যেন কি ছিল? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকে। এটাকে জাস্ট ভিন্নভাবে বলের সংজ্ঞা হিসেবে আমরা বলেছিলাম, যার প্রয়োগের ফলে একটা স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, অথবা স্থির হয়, তাকে বল বলে। আমি রিপিট করছি না, এই টপিক গুলা প্রয়োজনে হ্যাঁ তোমরা আবার একটা রিপিট শুনতে পারো, বা বইটা ফলো করবা। এফ ইজিক্যাল টু, এফ মানে বল, বলের সংজ্ঞা তোমরা জানো, আমি বলছি। আর বলের একক কি? নিউটন। এই জন্য আমি এখানে নিউটন লিখে দিলাম। ফাইন। এ ফর এরিয়া, ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কি হতে পারে? বর্গ মিটার, তাই না? আমরা এসআই এককের সব জায়গায় ইউজ করবো অবশ্য। যেটা বলছিলাম, এ ফর এরিয়া, ক্ষেত্রফল বর্গ মিটার এককে। তাহলে আসলে এখানে আমি কি লিখতে পারি? এম। দেখো এটা ডিভাইডেড আকারে আসছে, আমি যদি পাশাপাশি লিখি এটা ইনভার্স হয়ে যাবে, তাই না? অর্থাৎ এন এন ইনভার্স টু, এগুলো তোমরা জানো। এখন প্রেসার পি ইজিক্যাল টু, আমরা প্যাসকেল বলে অভিহিত, তাই না? প্যাসকেল, এন এন ইনভার্স টু, এটাও একক হিসেবে বসানো যায়। ওকে, ফাইন। টপিকে যাব, ঘনত্বের বিষয়ে আসবো। হ্যাঁ, আমি প্রেসার রিলেটেড আর কোনো ডিটেলসে যাব না। প্রেসার নিয়ে আমরা প্রেসার নিব না। এবার আসো, ঘনত্বে চলে যাব। ঘনত্ব, ঘনত্ব আমরা ডেনসিটির কথাই যদি বলি, তাকাও, রো ইজিক্যাল টু, রো ইজিক্যাল টু এম বাই ভি। এই ফর্মুলাটা, এই ফরম্যাটটা তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো। এটা তুমি যদি সূত্র আকারে বলি, সূত্র না অ্যাকচুয়ালি, এটা সংজ্ঞা, ডেফিনেশন কি? রো ইজিক্যাল টু কি বললাম? এম বাই ভি। ঘনত্ব হচ্ছে একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে, সেটাই হচ্ছে তার ঘনত্ব। মানে একক আয়তন, আয়তন ভলিউমের ভি, আয়তন ডিভাইডেড বাই কত, লবে কি আছে বা ম্যাথ কি, ভর। অর্থাৎ রো ইজিক্যাল টু এম ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ভর ডিভাইডেড বাই আয়তন। ওকে,
একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে এটি হচ্ছে তার ঘনত্ব। ওকে ফাইন। এখন ধরো আমি ভরের জন্য যদি আমি একক বা মাত্রা বলি, এককটা দেখাচ্ছি। ভরের জন্য আমি কেজিতে কনভার্ট করতে পারি, কেজি লিখতে পারি। এখন আয়তন কি? আয়তন হতে পারে ঘনমিটার এককে প্রকাশ করতে পারি, তাই না? এটাই করবো, এসআই পদ্ধতিটা আমি আগে বলছি। তাহলে কেজি এটা ভরের জন্য লিখলাম, আয়তনের জন্য ঘনমিটার। দ্যাটস ইট। এখন এটা যদি আমি পাশাপাশি লিখি তাহলে কি কেজি পার ঘনমিটার, তাই তো? কেজি এম ইনভার্স জি, এটা হচ্ছে রো এর মান, ঘনত্বের মান, ঘনত্বের একক। ওকে, কেজি এম ইনভার্স জি। ওকে ডান। এখন আসলে যেহেতু ঘনত্ব নিয়ে কথাটা বলাই হচ্ছে, তো আমরা পানির ঘনত্ব বা বিভিন্ন বস্তু বিভিন্ন পদার্থের ঘনত্ব সম্পর্কে একটু জানি। স্পেসিফিকলি আমরা আজকে পানির কথাই জানি, পানির ঘনত্ব জানি। তো পানির ঘনত্ব আমরা জানি কত? 1000 কেজি পার ঘনমিটার। এই যে 1000 কেজি পার ঘনমিটার, এই ঘনত্বটা, পানির ঘনত্বটা, এটা কি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। খেয়াল করে আমি বলছি, রোইজি রো অফ ডব্লিউ ইজিক্যাল টু কত বলেছিলাম? 1000 কেজি পার ঘনমিটার। এখানে এই একক দ্বারা, একক থেকে কিন্তু আমরা অনেক সময় সংজ্ঞাতে ডেফিনিশনে কনভার্ট করতে পারি, সংজ্ঞাটা লিখতে পারি, কাকে বলে এটাও লিখতে পারি। যেমন ধরো এটা কি রো, রো হচ্ছে কি পানির, পানির ঘনত্ব কত? 1000। একক থেকে কেজি পার ঘনমিটার, এটা দ্বারা কি বোঝায়? প্রতি 1 ঘনমিটার পানির ভর কত? 1000 কেজি। তো ফাইন। তাহলে রো ডব্লিউ ইকুয়াল টু এত। এখন আমি আরেকটা কথা এড করেছিলাম, এই যে মানটা এটা কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এটা ফিক্সড, এটা টেম্পারেচারটা 4 ডিগ্রিতে শুধুমাত্র কত হবে? 1000 কেজি পার ঘনমিটার হবে। আমরা জানি যে কোনো পদার্থকে যদি তাপ প্রয়োগ করো, তাপ দাও, হিট পেলে কি হবে? এটা আয়তনে প্রসারিত হবে, এটা তরল হোক বা হোয়াট এভার, যে কোনো পদার্থ। এখন তুমি কি বলছি, পানির ক্ষেত্রে সেম কথা, সেম প্রসেসটা হওয়া উচিত, প্রসেস অ্যাপ্লাই করা উচিত। কিন্তু পানির ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে। কিরকম? আমরা একটু আগে বলছিলাম রো ইকুয়াল টু এম বাই ভি। যখনই কোনো পদার্থকে তাপ প্রয়োগ করা হয়, আয়তন যদি বৃদ্ধি পায়, আয়তনে প্রসারিত হয়, বেড়ে যায়, এই ভি এর মানটা, হরের মানটা যদি বেড়ে যায়, অবভিয়াসলি এখানে কি রো এর মানটা কমে যাবে, ঘনত্বের মানটা কমে যাবে, তাই তো? বাট পানির ক্ষেত্রে ঘটনা ঘটে উল্টা। কত ডিগ্রি পর্যন্ত উল্টা? 0 থেকে, বাবা বলছি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, 4 ডিগ্রিতে কনভার্ট করা পর্যন্ত এই ভি এর মানটা, আয়তনের মানটা সংকুচিত হয়ে কমে যায়, প্রসারিত হয় না। কিন্তু দ্যাটস ওয়াই কি হবে? এই রো এর মানটা বা ঘনত্বের মানটা সর্বোচ্চ হবে। কত হবে? 1000 কেজি পার ঘনমিটার। তো 4 ডিগ্রি ক্রস করা মাত্রই ন্যাচারালি যে প্রসেসে কাজ করে, স্বাভাবিক যেভাবে কাজ করা উচিত, কি হিট দিলে, তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপ দিলে কি হবে? আয়তন প্রসারিত হবে। সেম প্রসেসে পানির ক্ষেত্রে অ্যাপ্লাই হবে 4 ডিগ্রির পরে। আর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঘনত্বের মাত্রা 1000 কেজি পার ঘনমিটার হাই। ঠিক আছে, এই মানটা মুখস্থ করবো, এটা নিয়ে ডিটেলস কথা যাবো না। এবার আসা যাক প্লবতা। প্লবতা, প্লবতা বাংলাদেশে বলতে যেটা বলছি, প্লবতা হচ্ছে সিম্পল কথা। তুমি যদি চিন্তা করো, তোমরা যেটা সাঁতার কাটো পুকুরে, তো সাঁতার কাটার সময় মনে হয় না যে অনেকটা হালকা অনুভব করা হয়, অনেকটা লাইটার ফিল করো, রাইট? তো এখন কিভাবে এই যে তুমি লাইটার ফিল করছো, হালকা অনুভব করছো, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি শিখবো। তো প্লবতার, আমরা যদি প্লবতা সম্পর্কে আসি, তবে এর আগে আমরা চাপের একটা প্রতিপাদন দেখে আসি, মানে চাপের একটা ফর্মুলা প্রতিপাদন করে আসি, সূত্র দেখে আসি, একটা সমীকরণ চলে। খেয়াল করো। তো আমি যদি ধরলাম এটা একটা পাত্র, বুঝছো কথাটা? এটা একটা পাত্র, এখানে একটা, ওকে ফাইন, এখানে একটা বস্তু নিমজ্জিত করা আছে। এটা একটি পাত্র, এই পাত্রের মধ্যে একটা বস্তু নিমজ্জিত করা আছে। আমি ধরলাম যে টোটালি হাইট হচ্ছে এই, একদম সিম্পল কথা। এখন এই যে বস্তুটার বা এই পানির লেয়ারে, এই পানি, হ্যাঁ, পানি পূর্ণ অবস্থায় আছে, এই পানির সর্বনিম্ন পৃষ্ঠে, তলদেশে কত চাপ প্রযুক্ত হবে এটা আমরা বের করতে পারি। আচ্ছা, ধরো আমি তলদেশে কোথায় যদি বলি, পি, চাপ মানে কি? পি। এখন আসো আমরা একটা ফর্মুলা একদম প্রথমে পড়েছিলাম, কি দেখেছিলাম বলতো? পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাকে চাপ বলে। ফাইন। এবার আসা যাক এফ। আমি ধরলাম এই যে পানিটা দেওয়া আছে, তো পানির তো অবভিয়াসলি একটা ভর আছে, আছে তো? এখন এই যে পানির যে ভর, এই পানির ভরের কারণে পানি অবভিয়াসলি নিচের দিকে কি একটা ডব্লিউ বা ওজন কাজ করবে, তাই না? বা নিচের দিকে একটা বল ক্রিয়েট করবে। তো পানি উপর থেকে নিচের পৃষ্ঠের দিকে যে বলটা প্রযুক্ত হবে, এটা তার ওজনেরই সমান। অর্থাৎ যেটা বলছিলাম, এফ ইজ ইকুয়াল টু, এটা কি বস্তুর পানির কথা বলছি চলে এখানে, ওজনের সমান। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি ডব্লিউ যদি হয়, আবার আমরা জানি কি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এম জি লিখতে পারি না? এটা জানি তোমরা, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এফ এর প্লেসে ডব্লিউ লিখতে পারতাম, বা ডব্লিউর পরিবর্তে আমরা এম জিও বসাতে পারি। ওকে, এভরিওয়ান আর ইকুয়াল টু ডিভাইডেড বাই এ। খেয়াল করো,
এখন আসো, আমি তো m এর মান জানি না, লাইক সাপোজ ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ m, দেন m এর মানটা তোমার ফাইন্ড আউট করতে হবে। সো উই নো রো ইজ ইকুয়াল টু m বাই v, রাইট, অর্থাৎ বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন। সো ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান ফাইন্ড আউট, উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু অফ মাস m। কি হবে? m ইজ ইকুয়াল টু রো ইনটু v, রাইট। সো m ইজ ইকুয়াল টু রো ইনটু v, আমি m এর প্লেসে রো ইনটু v বসাই দিচ্ছি। এটা আবার p এর মতো হয়ে গেলে হবে না, একটু বাঁকাই দিতে হবে। ওকে, হ্যাঁ, রো ইনটু ভি ইনটু জি, এই পর্যন্ত। ওকে, কি করেছি? এফ বাই এম এ প্রথম থেকে আসি, এফ ইজিক্যাল টু এম জি লিখলাম, ডান, ডিভাইডেড বাই এ, এর জায়গায় আছে এম, এম এর জন্য কি করেছি? এম ইজিক্যাল টু রো ভি, এটা কোথা থেকে পাইছি? রো ইজিক্যাল টু এম বাই ভি, যেটা একটু আগে আমরা ঘনত্বর জন্য একটা ডিফাইন করেছিলাম, ডেফিনেশনে লিখেছিলাম রো ইজিক্যাল টু এম বাই ভি, আর আর গুণ করে এম ইজিক্যাল টু রো ভি লিখেছি। ফাইন, এম এর প্লেসে রো ভি লিখলাম ইনটু জি ডিভাইডেড বাই এ। এবার আসা যাক, কোথায় আসবা? এবার আসা যাক ভি এর টা। ওকে, মানে ভি, ভি ফর ভলিউম, রাইট, আয়তন। তো আমরা জানি আয়তন কি? ক্ষেত্রফল ইনটু উচ্চতা, অর্থাৎ এ ইনটু এইচ লিখে ফেলি। খেয়াল করো, রো ইনটু ভি এর জন্য কি লিখতে পারছি? ভি এর প্লেসে এ ইনটু এইচ ইনটু জি এর জায়গায় জি রাখলাম ডিভাইডেড বাই এ। ফাইন, তাহলে এ কে যদি এ দ্বারা ডিভাইড করে দেই, ফাইনালি উই ক্যান গেট রো, বলো, রো এইচ জি বা এইচ রো জি, এইচ রো জি। তাহলে পি ইজিক্যাল টু কি? এই রো জি, দ্যাটস ইট। এর কিছু সূত্র আমি আবার একটু সংক্ষেপে সুন্দর করে একসাথে গুছিয়ে লিখছি। ফাইনাল যেটা আমরা পেলাম, পি ইজিক্যাল টু এইচ রো জি, এটা কি চাপ নির্ণয়ের সূত্র। ওকে, ওকে, if we want to find out the actual pressure, then we have to use this formula, H rho G, H for height, rho for ঘনত্ব, ওকে, ডেন্সিটি, দেন জি ফর গ্রেভিটেশনাল, যেটাকে আমরা অধিকর্ষ ত্বরণ তোমরা বলে থাকো, তাই না? যে মানটা ফিক্স, কত? 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এই যে রো এর মানটা বা রো এর মানকে আমি ঘনত্বের কথা বলছিলাম, এখন ঘনত্বের মানটা পানির ক্ষেত্রে ফিক্স বলেছি 1000 কেজি পার ঘনমিটার। জি এর মানটা কত? 9.8 ms ইনভার্স 2। তাহলে দেখো তো, এই যে দুটো সার্কেল করলাম, রো আর পি, এই দুটো কি কনস্ট্যান্ট? তাহলে এই পি এর মানটা, প্রেসারের মানটা কিন্তু ডিপেন্ড করছে কার উপর? এইচ এর উপর, হাইটের উপর। তাহলে কোন একটা তরল পৃষ্ঠে বা একটা জার বা একটা পাত্র, এর হাইট যদি বেশি হয়, তবে তার নিচের পৃষ্ঠে বেশি চাপ অনুভব করবে। দ্যাটস ইট। তাহলে ফাইনালি আমরা ফর্মুলা যেটা পেলাম, একটা কাজ করি, আমি ফর্মুলাটা এই থেকে লিখে আসি। হ্যাঁ, কি সূত্র পেলাম বলো তো? পি ইজিক্যাল টু এইচ রো জি, ডান। ওকে, এবার আমরা চলে যাব প্লবতা নির্ণয়। প্লবতা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? আমি একটা উদাহরণ প্রথমে দিয়েছিলাম, যে যখন আমরা সাঁতার কাটছি, তখন আমরা নিজেদেরকে অনেকটা লেটার ফিল করি, অনেকটা হালকা অনুভব করি, বাট কিভাবে কি হয়, ঘটনাটা কিভাবে আমরা শিখবো। বাট আরেকটা তোমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারো, নিজেরা করতে পারো। কিরকম? ধরো একটা লোহার টুকরা অথবা একটা কলম, এটার কথা যদি বলা হয়, একটা লোহার টুকরা যদি বলো, তো এটা নর্মালি বাতাসে রাখা অবস্থায় বাইরের পরিবেশে তুমি যদি ওজন করে যে ওজনটা পাবা, এটা যদি তরলের মধ্যে নিমজ্জিত করা হয়, এর থেকে কিছুটা কম ওজন অনুভব হবে, কিছুটা ওজন হারাবে। এই হারানো ওজন কিভাবে ক্যালকুলেট করব বা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করে, ওজন কেন হারায়, প্লবতা কি, এর সাথে রিলেট করে আর্কিমিডিসের একটা সূত্র প্রণয়ন করা আছে, আজকের ক্লাসে দেখবো। আমি আমার টপিকে আছি আগে। প্লবতা, প্লবতা এটা সিম্পলি এভাবে চিন্তা করো। আচ্ছা, আমি এখানে প্রথমে আরেকটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রে, ওকে ফাইন, এটা একটা বস্তু ধরে নিলাম, এটা সিলিন্ডার আকৃতির একটা বস্তু। আচ্ছা, এখন আমি ধরলাম যে পানিকে এতটুকু পর্যন্ত পানি পূর্ণ অবস্থায় আছে, পানির পৃষ্ঠতল এতটুকু পর্যন্ত, ওকে ফাইন, পানি ফিলাপ অবস্থায় আছে, পরিপূর্ণ একটি জায়গা। এখন এতটুকু যে হাইট, অর্থাৎ পানির উপরি পৃষ্ঠ থেকে এই যে সিলিন্ডার বা বস্তু, এর উপরের পৃষ্ঠের যে মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে ধরে নিলাম আমি H1। পানির উপরি পৃষ্ঠ থেকে এই বস্তুর বা সিলিন্ডারের উপরি পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বা হাইট H1। এখন আসা যাক, এই পৃষ্ঠ থেকে, পানির পৃষ্ঠ থেকে নিম্ন পৃষ্ঠ পর্যন্ত, সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ পর্যন্ত হাইট যদি আমি H2 ধরে নেই, তাহলে খেয়াল করে দেখো তো, আমি যদি সিলিন্ডারের হাইট, এটা সিলিন্ডার বলছি, এই সিলিন্ডারের হাইট H3 বের করতে চাই, তাহলে কি করতে পারি? সম্পূর্ণ হাইট থেকে, অর্থাৎ উপরের পৃষ্ঠ থেকে এই সিলিন্ডারের নিচের পৃষ্ঠ পর্যন্ত যে H2, এই কমপ্লিটলি H থেকে, মানে H2 থেকে আমি যদি এই H1টা মাইনাস করে দিই, তাহলে কি H এর মানটা পেয়ে যাবো না? অবভিয়াসলি পাবো।
এইচ ইজিক্যাল টু H2 মাইনাস H1। আচ্ছা, এটা এই পর্যন্ত রেখে দিলাম। এবার আসা যাক যেটা বোঝাচ্ছি। একটু আগে আমরা বলেছিলাম পি ইজিক্যাল টু, কি সূত্র শিখেছিলাম বলবো আমাকে? পি ইজিক্যাল টু এফ ডিভাইডেড বাই এ, তাই না? আবার আরেকটা সূত্র শিখেছিলে, কি বলো? আচ্ছা, এখানে দেখছি পি ইজিক্যাল টু কি শিখেছিলে? এইচ রো জি। শিওর, পি ইজিক্যাল টু এইচ রো জি একটু আগে শিখলাম। এবার আসা যাক, আমি যদি বলি পানির উপরে পৃষ্ঠ কি করবে? এই সিলিন্ডারের উপর উপরে পৃষ্ঠ নিচের দিকে একটা বল অনুভব করবে, বল প্রয়োগ করবে, এফ প্রয়োগ করবে। ধরলাম এটা F1 হতে পারে। আচ্ছা, আমি লিখে ফেলে আগে। এটা ধরলাম কি F1, একটা বল প্রয়োগ করবে। এবং একই সাথে এই যে নিচের পৃষ্ঠে পানি আছে তো, তাহলে নিচ থেকে উপরের দিকেও কিন্তু একটা কি বল অনুভব করবে, একটা বল প্রয়োগ করবে, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। তাহলে এই ঊর্ধ্বমুখী বলটাকে আমি যদি F2 হিসেবে রিপ্রেজেন্ট করি, এটা উপরের দিকে চলে একটা তীর চিহ্ন দ্বারা বোঝা দিলাম। আমাদের কাজ হচ্ছে এই নিচের পৃষ্ঠ কি করে এই বস্তুটাকে, সিলিন্ডারটাকে যতটুকু বলে উপরের দিকে ঠেলতেছে, উপরের দিকে বল প্রয়োগ করতেছে, এই মানটা কি হয়? বস্তুর উপরের পৃষ্ঠ নিচের দিকে যে বল প্রয়োগ করতেছে তার চেয়ে বেশি হয়, তবেই বস্তুটা কি হবে? ভাসবে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি প্লবতা। আবার রিপিট করছি, বস্তুটাকে কি করতেছে? নিচের পৃষ্ঠ উপরের দিকে ঠেলতেছে, উপরেরটাকে নিচের দিকে ঠেলতেছে, বল প্রয়োগ করতেছে। তো যখন এই F2 এর মানটা বেশি হবে, তখন কি হবে? F2 থেকে F1 যদি মাইনাস করে দেই, তাহলে আমরা প্লবতার মানটা পাবো। F2 যদি বেশি হয় তবেই তো এটা বেশি থাকবে। এখন আসো, F2 এর মানটা অবভিয়াসলি বেশি হবে, কারণ আমি যদি হাইট ক্যালকুলেট করি, তাহলে এখানে H এর মানটাই অ্যাকচুয়ালি বেশি করা হবে প্লবতা নির্ণয়ের জন্য। আমি শিখবো, এগুলা শিখাবো, খেয়াল করো, একদম সোজা ভাষায় বুঝো। প্রথমে পড়ছি পি ইজিক্যাল টু এইচ জি, পি ইজিক্যাল এফ বাই এ। আবার আমরা একটু আগে দেখলাম পি ইজিক্যাল টু এইচ জি। এখন আমার কথা হচ্ছে, এই যে উপরে পৃষ্ঠে যে তরল আছে, তার উপরে পৃষ্ঠে, সিলিন্ডারের উপরে পৃষ্ঠে, এখানে কি করা হচ্ছে? সিলিন্ডারের উপরে পৃষ্ঠে তরলটা সিলিন্ডার থেকে নিচের দিকে একটা বল প্রয়োগ করছে। এই বলের মানটা আমরা ক্যালকুলেট করবো। চাপও প্রয়োগ করছে তো। চাপ ইজিক্যাল টু আমরা লিখতে পারি, খেয়াল করো, পি ইজিক্যাল টু কি লেখা যায়? পি ইজিক্যাল টু এইচ রো জি, যেহেতু উপর থেকে নিচের দিকে, এক্ষেত্রে হাইট হবে H1 হবে অবশ্যই, H1 রো জি। আচ্ছা, আবার আসা যাক, আমি যদি বলি, আচ্ছা, পি ইজিক্যাল টু H1 রো জি, আবার নিচের পৃষ্ঠকে উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, তাহলে এখানে আমরা সেম কাজ করবো, পি ইজিক্যাল টু H2 রো জি। H2 কেন? নিচ থেকে উপরের দিকে যে হাইটটা, এটাকে আমরা H2 হিসেবে ধরছি। ওকে, এই পর্যন্ত ওকে। পি ইজিক্যাল টু H1 রো জি, পি ইজিক্যাল টু আবার H2 রো জি ধরলাম। এবার আসা যাক, এখানে আমরা যদি বলি পি ইজিক্যাল টু, আমরা একটা ফর্মুলা জানি না, এফ ডিভাইডেড বাই এ, তাই তো? তাহলে পি ইজিক্যাল টু এফ ডিভাইডেড বাই এ, এটা লিখতে পারি তো, পি সমান এফ ডিভাইডেড বাই এ। তাহলে এই পি এর চিন্তা বাদ দিয়ে আমরা এতটুকুর দিকে যদি ফোকাস করি, তাহলে আচ্ছা, H1 রো জি এর নিচে কিছু নাই, মানে একটা 1 ধরা যায়। ওকে, তো এখন আমি যদি এখানে এফ এর মানটা, আচ্ছা, এটাকে আমি F1 ধরলাম। ওকে, তাহলে F1, আমি আবার একটু সামারাইজ করছি, F1 বাই এ, এটা ধরো লেফট সাইডে রাখলাম, এই সম্পূর্ণটা এতটুকু অংশ আমি রাইট সাইডে ট্রান্সফার করে নিলাম। কত হবে? H1 রো জি। আসলে এত ডিটেলস এক্সপ্লেনেশনের, এত ডিটেলস ওয়েতে সিম্পলিফিকেশনের প্রয়োজন হয় না। তারপরেও যারা একটু বুঝতে আনইজি ফিল করো বা প্রবলেম ফেস করো, তাদের জন্য একচুয়ালি আমি ডিটেলস একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি একটু 1 ধরলাম, তাহলে এখানে F1 ইজিক্যাল টু লিখতে পারি কি, A এর সাথে কি গুণ হবে? H1 রো জিটা গুণ হবে। এটা এই পর্যন্ত রেখে দিলাম। ওকে, এটা এই পর্যন্ত রেখে দিলাম। এবার আসুন নিচের দিকে, তাহলে P ইজিক্যাল টু H2 রো জি, এটা কার জন্য বলছিলাম? নিচের পৃষ্ঠ উপরের দিকে যতটুকু প্রেসার বা চাপ প্রয়োগ করে। আবার আমরা জানি P ইজিক্যাল টু কি, F ডিভাইডেড বাই A। এই F এর মানটা আমি F2 ধরলাম, হ্যাঁ, এই F2 টা, F2 ডিভাইডেড বাই A। এবার আমি এতটুকু নিয়ে কাজ করব। এতটুকু নিয়ে কাজ করব বলতে আগের মধ্যে আমরা বের করতে পারি, খেয়াল করো, আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে কি পাবো? এতটুকুর মধ্যে F2 ইজিক্যাল টু H2 রো জি। তাহলে ফাইনালি আমরা এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, দ্বিতীয় বন্ধনী দ্বারা যেটা আবদ্ধ করলাম, এই দুইটা নিয়ে কাজ আমাদের। অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম F2 এর মানটা অলওয়েজ F1 এর চেয়ে বেশি হয়, বা H2 এর মানটা H1 এর চেয়ে যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কি একটা প্লবতা কাজ করবে। প্লবতার মানটা ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করবো, আচ্ছা, এটাকে আমরা প্লবতা সাইন কাজ করি, এটা এখন আমি উপরে লিখি, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি। প্লবতা প্লবতা ইজ ইকাল টু নিচ থেকে উপরের দিকে যে বল প্রযুক্ত হচ্ছে, ঊর্ধ্বমুখী বল, F2 মাইনাস উপর থেকে নিচের দিকে যে বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ F1। তাহলে এই যে মানটা হবে, F2 এর মানটা আমাকে বলো, H2 সমীকরণটা H2 রো জি
মাইনাস এ এইচ ওয়ান রো জি। হ্যাঁ, এই রোটা একটু অবশ্যই সুন্দর করে লিখবে, যেন পি এর মতো হয়ে যায় না। অবশ্য আমি লিখতে গিয়ে অনেক সময় পি এর মতো হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই মাইনাসের বোথ সাইডে কি কমন আছে? এ কমন আছে, তাই না? রো কমন আছে, জিও কমন আছে। কাজ করি আমরা, এ রো আর জি কমন নিয়ে নিই। তাহলে কি থাকতেছে ব্র্যাকেটে? এই অংশ থেকে এইচ টু কমন, এইচ টু থাকতেছে অবশিষ্ট, আর কি এখানে এইচ ওয়ান থাকতেছে। তাহলে এ, আচ্ছা রো এর জায়গায় রো আছে, জি এর জায়গায় জি। এইচ টু মাইনাস এইচ ওয়ান ইজিক্যালটা আমরা কত বলছিলাম? এইচ বলেছিলাম, তাই না? এই যে এইচ টু মানে এইচ টু মাইনাস এইচ ওয়ান। তাহলে এর পরিবর্তে আমরা একটা এইচ বসাই দিলাম। ফাইন। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা কি পেলাম বলো? আমি সম্পূর্ণটা মুছে দিচ্ছি। প্লবতা ইজিক্যাল টু এ, আমি যদি সাজিয়ে লিখি এ এইচ রো জি। এখন আসা যাক, এই যে এ এর মানটা বা এইচ এর মানটা, এই মানে ক্ষেত্রফল, এইচ মানে উচ্চতা। আমরা বলেছিলাম যে কি ক্ষেত্রফল এবং উচ্চতা এর গুণফল ভলিউম, আয়তন। আয়তনের জন্য মানে এ আর এইচ এর পরিবর্তে আমরা ভি ব্যবহার করলাম, রো এর জায়গায় রো আছে, জি এর জায়গায় জি। অর্থাৎ প্লবতা বলতে প্লবতা ইজিক্যাল টু, ফাইনাল আমরা পেলাম যে সূত্রটা, প্লবতা ইজিক্যাল টু ভি রো জি অথবা এ এইচ রো জি, এই দুটো অ্যাপ্লাই করা যাবে। ওকে, প্লবতা ইজিক্যাল টু এ এইচ রো জি অথবা ভি রো জি। তাহলে এ এইচ মানে হচ্ছে ভি, এটা নিয়ে প্রবলেম হবে না তোমাদের, আশা করি। ঠিক আছে, আমরা প্লবতা রিলেটেড ফাইনালি যে সমীকরণটা পাইছি না, সূত্রটা পাইছি কি? প্লবতা ইজিক্যাল টু ভি রো জি। তোমরা এটাই মাথায় রাখো। এই যে ডিটেলস প্রসেসটা বা প্রতিপাদনটা খুব একটা প্রয়োজন হয় না বলা যায়, তবে কিছু কিছু প্রতিপাদন আপনি জানতে হয়। ম্যাথ সলভ করতে গেলে লাগে, ইনফ্যাক্ট অনেক সময় অনুধাবনে কিছু কোশ্চেন অনেক সময় সেট থাকে, বাট ম্যাক্সিমাম প্রতিপাদনগুলো তোমাদের কাজে লাগে না। কিন্তু আমাদের ফাইনালি ফর্মুলাটা, সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। তবে প্রতিপাদনটা না জানলে কোন ওয়েতে তুমি সূত্রটা পাইছো, তাহলে কিন্তু আমাদের ম্যাথ পড়তেও কি প্রবলেম ফেস করতে হয়। এই জন্য এই প্রতিপাদনগুলো আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা প্রবতা সমান কি ভি রো জি এটা পেয়েছি। আচ্ছা আমি লিখে ফেলি এই রাইট সাইডে, প্রবতা। ওকে, প্রবতা ইজ ইকাল টু এ এইচ রো জি। এ এইচ এর পরিবর্তে আবার কি বলছিলাম? ভি রো জি। ওকে ফাইন, সব সত্যই রাইট সাইডে লিখে নিলাম, প্রবতা মুছে দিলাম। প্রবতা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আসা যাক, একটু লাইনে থাকো। ওকে, ওকে, এবার আসা যাক, আমরা যাবো প্যাসকেলের সূত্রে। প্যাসকেল কি বলেছিল? আমার নানু বলে ডাকছে। আচ্ছা, তো প্যাসকেলের সূত্র, প্যাসকেলের সূত্রটা অ্যাকচুয়ালি কি ছিল? দেখো, আমি যদি একটা গোল্লা বল বা গোলক বল কল্পনা করি, লাইক এর একটা বল। ওকে, এখন এই বলের আমি যদি কি চারটা নির্দিষ্ট অংশে যদি ফুটো করে দিই বা একটি ক্ষেত্রফল তৈরি করে, এরকম বিষয়টা আবার ক্লিয়ার করছি। এটা একটি গোল্লা বল। এখন হ্যাঁ, এই অংশে আমি কি করলাম? একটা চাপ প্রয়োগ করবো, বা এই অংশে আমি একটা পিস্টন সংযুক্ত করে দিলাম, লাইক দ্যাট এরকম। এই অংশ কি করলাম? আমি আরেকটা পিস্টন সংযুক্ত করে দিলাম, সংযুক্ত করে দিব, খেয়াল করো। এবং এখানেও কি একটা জায়গা এমন ভাবে সৃষ্টি করলাম যে তার উপর কি একটা চাপ প্রয়োগ যেন করা যায়। সোজা কথা হচ্ছে, এটা একটা পাত্র বলো, তল বলো, অথবা গোল্লা বল, গোলক বল, হোয়াট এভার। এখন এর উপর খেয়াল করে দেখো, আমি যদি বলি এতটুকু অংশের ক্ষেত্রফল, আচ্ছা আমি ধরলাম এটা এ, ফাইন। এতটুকু অংশের ক্ষেত্রফল যদি হয় এ ইজিক্যাল টু 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার কথা পসিবল না, তারপরে জাস্ট আমি আলোচনার সুবিধার জন্য বর্গ মিটারই এককটা ইউজ করলাম। তাহলে এ ইজিক্যাল টু 1 বর্গ মিটার। এবার আসা যাক প্রযুক্ত বল। বলের মানটা যদি বলা হয়, প্রযুক্ত বল কত? 1 নিউটন। ওকে, এফ 1 ইকুয়াল টু 1 নিউটন যদি হয়, তাহলে এর উপর কতটুকু চাপ প্রয়োগ করা বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, খেয়াল করো। এর উপর কতটুকু চাপ প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমি যদি এখানে লিখি, দেখো আমি যদি এখানে P1 ধরে লিখি, P1 ইকুয়াল টু, আমরা ফর্মুলা কি জানি বলবো? F1 ডিভাইডেড বাই A1, জানি তো? আমি টপিকগুলো একটু দ্রুত পড়বো, তোমরা আশা করি কপি করতে পারবা, বুঝতে পারবা। তারপরে যদি প্রবলেম ফেস করো অবশ্যই আমাকে জানাবা। P1 ইকুয়াল টু F1 বাই A1। এখানে F1 বলতে কত? 1 নিউটন ডিভাইডেড বাই বলো 1 বর্গ মিটার। ওকে, তাহলে এখানে প্রযুক্ত চাপের মান কত হবে? 1 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে প্রযুক্ত চাপের মান, P1 এর মান। এখন এই পিস্টনের উপর আমি যদি F1 বল মানে 1 নিউটন বল প্রয়োগ করি, অ্যাকচুয়ালি 1 tan ইনভার্স 2 বা 1 প্যাসকেল চাপ প্রয়োগ করা বোঝায়। এখন এই চাপটা কি হবে? প্রত্যেকটা পয়েন্টে, যেমন এই যে বাকি তিনটা পয়েন্ট, বাকি তিনটা জায়গায় জানি আলাদা আলাদা ভাবে পিস্টন সংযুক্ত করে দিলাম, লাইক পিস্টন সংযুক্ত করে দিলাম, তাহলে প্রত্যেকটা অংশে এই চাপের পরিমাণটা সেম হবে। ফাইন, আমি কিন্তু এখনো প্যাসকেলের সূত্রটা কি আলোচনা করি নাই, বা সূত্রটা এখনো বলা হয়নি। সূত্রটা কি? সূত্রটা জেনে নাও।
প্যাসকেলের সূত্রটি ছিল কোন একটা আবদ্ধ পাত্রে স্থির তরলে বা বায়বীয় পদার্থে যদি কি চাপ প্রয়োগ করা হয়, সেই চাপ কোনো অংশে না কমে পাত্রের সর্বত্র সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে, লম্বভাবে ক্রিয়া করে। আরেকটু সিম্পলিফাই করছি সূত্রটা, একটু খেয়াল করো। একটা আবদ্ধ পাত্রে মানে স্থির তরলে বা বায়বীয় পদার্থ হতে পারে, তার উপর যদি তুমি চাপ প্রয়োগ করো, সেই চাপটা এই পাত্রের পুরো অংশ, সব অংশে একই রকম, প্রত্যেকটা পয়েন্টে একই রকম ভাবে একই চাপ প্রযুক্ত হবে। এই চাপটা কোন রকম কমবে না। তুমি এখানে এক প্যাসকেল চাপ প্রয়োগ করছো, এখানে এক প্যাসকেল চাপ প্রযুক্ত হবে, এখানেও প্রত্যেকটা পয়েন্টে এক প্যাসকেল 1 n ইনভার্স 2 এত পরিমাণে চাপ প্রযুক্ত হবে। বাট আমরা তো খেয়াল করতে পারছি, দেখতে পাচ্ছি যে এই জায়গায় ক্ষেত্রফলটা একটু বেশি, এই পিস্টন বা এই অংশের ক্ষেত্রফলটা একটু এর তুলনায় বেশি, আবার এটার ক্ষেত্রফল আরেকটু বড় করে দিয়েছে, দেন এটার ক্ষেত্রফল আরেকটু বেশি। ক্ষেত্রফলটা আমরা হিসাব করি, ক্ষেত্রফলের মানটা আমি একটু লিখে নেই, বুঝতে পারবো আশা করি। আচ্ছা, এখানে ধরলাম আমি A2 ইজিক্যাল টু কত, ওকে ফাইন, 2 বর্গমিটার। এখানে ধরি A3 ইজিক্যাল টু 3 বর্গমিটার, দেন A4 ইজিক্যাল টু 4 বর্গমিটার। ফাইন, কথাটা রিপিট করছি। প্রথমে এটার অংশটা দেখতে পাচ্ছি, পিস্টন বা এই অংশের ক্ষেত্রফলটা কত, 1 বর্গমিটার। এখন এর উপর কি করা হয়েছে, এক প্যাসকেল চাপ প্রযুক্ত হয়েছে। আমি বলছি প্যাসকেলের সূত্র অনুযায়ী যে অংশে চাপ প্রয়োগ করো না কেন, এই চাপটা প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা অংশে সমানভাবে সঞ্চালিত হবে। এই চাপ কোনো অংশে কমবে না, ওকে, কোনো অংশে কমবে না এবং প্রত্যেকটা পয়েন্টে একই চাপ অনুভব করবে। ফাইন, এবং এটা কি পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। লম্বভাবে বলতে বলা যায় এই চাপটা কি এদিকে, এই বাইরের দিকে একটা চাপ প্রয়োগ করবে, বল প্রযুক্ত হবে। আমরা দেখবো প্রসেসটা। এবার আসা যাক, তাহলে এই যে এই পয়েন্টে, এই বিন্দুতে কতটুকু চাপ প্রযুক্ত হয়, এটা আমরা এই বিন্দুতে কতটুকু চাপ প্রযুক্ত হয় এটা আমরা বের করব। তাহলে P2 ইজিক্যাল টু আমরা লিখতে পারি F2 ডিভাইডেড বাই A2, ওকে। হ্যাঁ, তাহলে F2 ইজিক্যাল টু, এখন তো F2 এর মানটা আমরা জানি না, কথাটা রিপিট করছি। দেখো, এই অংশে যেহেতু চাপের মানটা 1 প্যাসকেল, তাহলে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু চাপের মানটা সেম থাকতে হবে বললাম, তাহলে এখানে যে ঘটনা ঘটবে, এই চাপের মানটা, এই P এর মানটা 1 প্যাসকেল 1 m ইনভার্স n ইনভার্স করে ফিক্স রাখার জন্য এখানে কি প্রযুক্ত বলের মানটা কি হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ প্রযুক্ত বলের মানটা এখানে হয়ে যাবে অটোমেটিকলি F ইকুয়াল টু 2 নিউটন, ওকে। প্রযুক্ত বলের মানটা এই আয়তনের উপর ডিপেন্ড করে বৃদ্ধি পেয়ে যাবে। আবার বলছি, এটা একটু দেখায় তাহলে আরো ক্লিয়ার হবার বিষয়টা। যেমন ধরো, তাহলে এই জায়গায় এই 3 নাম্বার পয়েন্টে এখানে যদি চাপের মানটা তুমি কি 1 প্যাসকেল রাখতে চাও, তাহলে অবশ্যই এখানে আয়তন যেহেতু 3 বর্গমিটার আছে, তাহলে অবশ্যই কি বলের মানটাও একই পরিমাণে বৃদ্ধি করতে হবে, কারণ তোমার টার্গেট হচ্ছে চাপের মানটা ফিক্স রাখা। অর্থাৎ P2 ইজিক্যাল টু, আমি দেখো P2 ইজিক্যাল টু কত মানটা, তাহলে দেখো আমি যদি চাপের মানটা P এর মানটা যদি 1 n ইনভার্স 2 ফিক্স রাখতে চাই, তাহলে F এর মানটা বললাম 2, তাহলে কত 2 ডিভাইডেড বাই A2 এর মান কত 2, তাহলে কত হবে 1। আবার যদি P3 এর কথা বলি, মানে আমাদের কাজ হচ্ছে কি P ফর প্রেসার, চাপ, তাহলে চাপের মানটা ফিক্স রাখা হচ্ছে আমাদের কাজ, ওকে। তাহলে এখানে লিখতে পারি F3 ডিভাইডেড বাই A3। এখন F এর মানটা দেখো, এখানে কি আয়তন যেহেতু হচ্ছে 3 বর্গমিটার, আয়তনের উপর ডিপেন্ড করে আমরা কি বলের পরিমাণটা এমন ভাবে বৃদ্ধি করব বা এমন ভাবে বৃদ্ধি পাবে যেন কি চাপটা ফিক্স থাকে, চাপটা যেন পরিবর্তন না হয়। তাহলে P3 ইকুয়াল টু F3 বাই A3, তাহলে F3 এর মান তো অবশ্যই 3 বসাইতে হবে, তাহলে কি হবে F3 এর মান অর্থাৎ 3 দ্বারা ভাগ করলেই মাত্র 1 হবে, ওকে। এবার আসা যাক P4 মানে এই পয়েন্টে আসে। তাহলে এখানে কি প্রেসারের মান বলে 1 এলিমেন্ট বা 1 প্যাসকেল ফিক্স রাখতে হবে, তাহলে এখানে কি এর মানটা কত বলো, 4 বর্গমিটার। তাহলে এখানে অবশ্যই প্রযুক্ত চাপের মানটা, সরি বলের মানটা কত হইতে হবে, 4 নিউটন হইতে হবে। তাহলে কি হবে এখানে 1 n ইনভার্স 2 চাপের মানটা অনুভূত হবে। এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে কি 1 নিউটন বল অনুভব করলাম, 1 নিউটন বল প্রয়োগ করলাম প্রথম পিস্টনে, এই পজিশনে যখন আমি কি 1 নিউটন বল প্রয়োগ করছি, এই বলের মানটাই কি হচ্ছে এই পজিশনে আসা মাত্রই 2 নিউটনে রূপান্তরিত হয়ে গেছে। আবার এই বলটাই আমরা A3 তে বা 3 বর্গমিটার যে অঞ্চল পিস্টন, সেখানে বলের মানটা বৃদ্ধি পেয়ে কত বলছিলাম আমি, 3 নিউটনে বল পেয়ে যাব। আবার এই পয়েন্টে আসা মাত্রই তার বলের মানটা কত হবে, 4 নিউটন হবে। অর্থাৎ এর আয়তনের উপর ডিপেন্ড করে তার বলের মানটা চেঞ্জ হয়ে যাবে। কেন, কারণ চাপটা ফিক্স রাখতে হবে, আর চাপ মানে হচ্ছে P ইকুয়াল টু F ডিভাইডেড বাই A, ওকে। তাহলে এটাই ছিল বিজ্ঞানী
হ্যাঁ, এটাই ছিল কি প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রের একটা এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা। তবে এটাকে চলো আরেকটু আমরা অন্যভাবে দেখি, তাহলে বিষয়টা এখানে যদি কোনো ঝাপসা থেকে থাকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বাট মূল পয়েন্টটা, মূল কথাটা আবার কি বলছি, রিপিট করছি, একই কথা বারবার বলছি। আমি যদি এই পিস্টনের উপর কি F1 বল প্রয়োগ করি, মানে কি 1 নিউটন বল প্রয়োগ করি 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর, তাহলে চাপ প্রযুক্ত হবে 1 প্যাসকেল। এই 1 প্যাসকেল চাপটা পাত্রের মধ্যে সব জায়গায় সমানভাবে সঞ্চালিত হবে, মানে কি সব জায়গায় সমানভাবে 1 নিউটন চাপই প্রযুক্ত হবে, 1 প্যাসকেল চাপই প্রযুক্ত হবে। এখন এই 1 প্যাসকেল চাপ প্রযুক্ত রাখার জন্য এখানে যেহেতু ক্ষেত্রফলের মানটা চেঞ্জ প্রতি জায়গায়, এখানে 2, এখানে 3, এখানে 4, তাই না? এখানে আমরা বক্সে দেখতে পাচ্ছি একটু বড় করে ড্র করছি, মানে পিস্টনটা। তাহলে প্রতি জায়গায় এক এক জায়গায় যেহেতু ক্ষেত্রফলের মানটা এক এক রকম, তাহলে প্রযুক্ত বলের মানটা অবশ্যই আলাদা আলাদা হইতে হবে, চাপের মানটা 1 প্যাসকেল ফিক্স রাখার জন্য। তো চলো এটাকে আরেকটু আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি। ওকে, খেয়াল করো, আমরা এরকম অনেক ফিগার ড্র করতে দেখেছি, তাই না? তোমাদের বই আছে কিন্তু এটা, হ্যাঁ। তো খেয়াল করো, এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, একদম এটা আমি ভাবলাম এখানে কি তরল পদার্থ দ্বারা পূর্ণ করা আছে। এটা একটা পৃষ্ঠ, তুমি চিন্তা করো, হ্যাঁ। নিচে কি আছে? তরল পদার্থ দ্বারা, এই তরল পদার্থ দ্বারা পূর্ণ করা আছে সম্পূর্ণ ব্যবস্থাটি, সিলিন্ডারটি, হ্যাঁ। তাহলে এখানে কি আরেকটা পিস্টন লাগানো আছে, পাই। ওকে, এটা একটা পিস্টন। এখন আমি যদি এই পিস্টনের উপর কি আমি বল প্রয়োগ করবো, আবার কি এখান দিয়ে আরেকটা বল আমরা কি আউটপুট হিসেবে পাবো, একদম কিন্তু এটা আমি বলতেছি। একটা ব্যবস্থা দেখতে পাচ্ছ, এখন কি করা হচ্ছে, এই যে পিস্টন, পিস্টনে কি এই পিস্টনটা বা এই অঞ্চলটার এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, আমি ধরলাম A1, কি বললাম, A1। এখন এই যে আমি এর উপর বল প্রয়োগ করতেছি, বলের পরিমাণটা হবে কত, F1। এখন এই বল প্রয়োগ করার পর এখানে আমরা আগে বলে রাখি, এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল তো অবভিয়াসলি এটার যে এটা পুরুত্ব বা এটা তো মোটা দেখতে পাচ্ছি, তাই না, পৃষ্ঠটা বড়, তাহলে এটার জন্য আমরা ক্ষেত্রফল ধরলাম A2। তাহলে প্রযুক্ত চাপের মান, প্রযুক্ত বলের মানটা হবে F2। তাহলে আমি এই যে A1 ক্ষেত্রফলের উপর F1 বল প্রয়োগ করলাম, এই বলটাই কি হবে, অবশ্যই বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে, কিভাবে বৃদ্ধি পাবে এটা আমরা শিখবো। এই বলের মানটা বৃদ্ধি পেয়ে উপরের দিকে F2 বল অনুভব করবে, যেখানে রাইট সাইডে অর্থাৎ এই অংশটুকু ক্ষেত্রফল হচ্ছে A2। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমি যদি বলি এখানে কি আমি A1 পৃষ্ঠের উপর কি F1 বল প্রয়োগ করছি, তাহলে এখানে চাপটা কত হবে, P ইকুয়াল টু কত বলো, F1 ডিভাইডেড বাই A1। তাহলে এখানে আমরা লিখতে পারি, খেয়াল করা, এটাই পর্যন্ত ধরে আমরা রেখে দিলাম, এটাই পর্যন্ত রেখে দিলাম, P ইকুয়াল টু F1 বাই A1। ডান, এবার আমরা এদিকে ফলো করি। আচ্ছা, এখানে যদি ফলো করি, খেয়াল করো, P ইকুয়াল টু কি লিখতে পারি বলো তোমাকে, F2 বাই A2। চাপ মানে P মানে কি, F বাই A, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটাই হচ্ছে চাপ। আচ্ছা, P ইকুয়াল টু F বাই A। এবার আসো আমরা একটা কাজ করি, যে এই সূত্রটাই, এটাই, এটা কি করব, আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ বলতে যেটা বোঝাচ্ছি, ওকে ফাইন, P ইকুয়াল টু F2 বাই A1। তাহলে P এর সাথে আমরা A2 টা গুণ করব, A2 ইনটু P, আবার F2 এর সাথে 1 গুণ হবে, F2 টা এখানে লিখে দিলাম, ডান। এবার আসলে A2 এর প্লেসে A2 থাকলো। এবার আসলে P মানে কি বলতো, F1 বাই A1, তাই না? এই যে এই P এর পরিবর্তে আমরা এই যে প্রথমে একদম P ইজ ইকুয়াল টু F1 বাই A1 এই পিস্টনের জন্য লিখছিলাম, এই মানটা আমরা বসাই দিব, P ইজ ইকুয়াল টু F1 বাই, বলো, F1 বাই A1। রাইট সাইডে কি লিখবো, F2, ফাইন। এবার আসলে হ্যাঁ, A2 এর নিচে কিছু নাই, মানে একটা 1 ধরতে পারি, কি ধরতে পারি, একটা 1 ধরতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে, হ্যাঁ, F1 এর নিচে কিছু না, একটা 1 ধরতে পারি, যেটা বলছিলাম, এই দুটো রাইট সাইড লেফট সাইড ফলো করো। দেখো আমরা কিন্তু ফাইনালি চাইলে এটা এভাবে লিখতে পারি, কি হবে, F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1। লেখা কি যায়? গুণ করো তুমি, কিভাবে গুণ করবে, F1 এর সাথে A2 গুণাকারে আছে, তাই না? আবার কি F2 এর সাথে A1 টা গুণাকারে আছে। তাহলে যদি আমরা কি F গুলো একসাথে রাখি, অনুপাত আকারে করি, তাহলে F2 ডিভাইডেড বাই যদি F1 হয়, তাহলে A2 ডিভাইডেড বাই A1 হবে, ফাইন। ঠিক আছে এটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে F এর মানটা, এটা কার সমানুপাতিক, F2 এর মানটা A2 এর সমানুপাতিক বলতে পারি। সোজা কথা হচ্ছে, এই যে আমি এখানে A1 ক্ষেত্রফল নিয়েছি, A1 ক্ষেত্রফলে চলো আমি একটা মান বসাই দিই, ধরলাম 2 বর্গ মিটার। ওকে, A2 যে ক্ষেত্রফল, এটার মান আমি ধরে নিলাম 4 বর্গ মিটার। একটু রেস্ট করো, একটু পানিও খাবে, তোমরাও লিখবে, নোট করবে। এর মধ্যে আমাদের এই ক্লাসগুলো ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে, যেহেতু একটা লং ডিউরেশন ক্লাস, ওয়ান শট ক্লাস বলতে পারো, তো এই জন্য অবশ্যই একটু
তোমাদেরও স্ট্রেস দিতে হবে, আমারও প্রেশার যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি কি বললাম, এতটুকুর জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, A1 2 বর্গমিটার, A2 ইকুয়াল টু 4 বর্গমিটার। এখন এই F1 যে পৃষ্ঠ, আমি যদি F1 যে বল এই 2 বর্গমিটার ক্ষেত্রফলের উপর আমি যদি এখানে কত, আচ্ছা 4, আচ্ছা 4 না ধরে 6 ধরি, যদি 6 নিউটন বল প্রযুক্ত করি, কি বললাম, 2 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, ক্ষেত্রফল বিশিষ্ট একটা পিস্টনের উপর যদি 6 নিউটন বল প্রযুক্ত করো, তাহলে সেই বলটা এমন ভাবে বৃদ্ধি পাবে যেন চাপের পরিমাণটা ফিক্স থাকে। এখানে যে চাপটা আমরা পাবো না, এই চাপ যা হবে এই পাশে প্রযুক্ত চাপটা সেম হবে। অনেক কঠিন মনে মনে হতে পারে কথাটা, আর একটু সিম্পলিফাই করছি। এখন সোজা কথা হচ্ছে, F1 বলটা তোমার A1 এর উপর প্রয়োগ করছো, তাহলে এই বলটা বহুগুণে বৃদ্ধি পেয়ে বা কিছু গুণে বৃদ্ধি পেয়ে কি হবে, F2 হিসেবে রূপান্তরিত হবে। তাহলে F2 এর বলের মান কত হবে, আমরা যদি এটা কাউন্ট করতে চাই, ক্যালকুলেট করতে চাই, তাহলে কিন্তু সরাসরি আমরা এর সূত্র কাজে লাগাইতে পারি, তাই না? এই সূত্র F2 ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু A2 বাই A1। এখন কথা হচ্ছে, আমরা সিম্পলি একটা আরেকটা হিসাব আমরা মাথায় রাখতেই পারি, তোমরা ক্যালকুলেশন করা ছাড়াও আমরা বলবো F এর মানটা কত গুণ বৃদ্ধি পাবে, কতটুকু পরিবর্তিত হবে। এটা আমি কি এখানে 6 নিউটন বল দিচ্ছি, এখানে কত নিউটন বল পাবো রাইট সাইডে, এটা কি রাইট সাইডে F2 টা উপরের দিকে কতটুকু একটা বল অনুভব করবে, ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, এই মানটা ডিপেন্ড করবে প্রথম পৃষ্ঠের ক্ষেত্রফল কত বা দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত। সোজা কথা, প্রথম পৃষ্ঠের তুলনায় দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত গুণ পরিবর্তিত করা হয়েছে, সোজা কথা খেয়াল করো। তাহলে দেখতে পাচ্ছি আমরা 2 দুগুণে 4, তাই না? মানে প্রথম পৃষ্ঠে যে ক্ষেত্রফল ছিল 2, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ডাবল, দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি প্রথম পৃষ্ঠে যে পরিমাণ বল প্রযুক্ত করা হবে, দ্বিতীয় পৃষ্ঠে তার ডাবল বল পাবো, দ্বিগুণ বল পাবো। অর্থাৎ F2 এর মানটা অ্যাকচুয়ালি হবে কত হবে, 6 দুগুণে 12 হবে। কেন 12 হবে, কেন 2 দ্বারা গুণ করলাম 6 দুগুণে 12, কেন 2 দ্বারা গুণ করলাম, প্রথম পৃষ্ঠের তুলনায় দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত, দ্বিগুণ, তাই না? এখানে ছিল 2, এখানে 4, মানে দ্বিগুণ। এজন্য প্রযুক্ত বলের মানটাও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে চলো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আসলে আমরা দেখি এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমি এটা লিখলাম 6 দুগুণে 12 বললাম, এটা আসলে হয় কিনা। সূত্রটা কি ছিল বলতো, F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1। আমাদের কি বের করতে হবে বলো, F2 এর মান বের করতে হবে। তাহলে এখানে F1 ইনটু A2 ডিভাইডেড বাই A1। তাহলে এখানে আমরা কি লিখবো বলো, F1 এর মান কত, 6 ইনটু A2 এর মান কত বলতো, 4 ডিভাইডেড বাই A1 এর মান কত, 2। তাহলে 2 কে, হ্যাঁ 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2, রাইট? দেন 6 টু দ্য 12। এটা কি প্রযুক্ত বল, মানে নিউটন পেয়েছি 12 নিউটন, যেটা আমি বলেছিলাম জাস্ট দ্বিগুণ করে দিলে ডাবল করলেই হয়ে যাবে। বাট মেইন ফর্মুলা যেটা বলেছিলাম, এই যে সূত্রটা, F1 বাই A1 ইজ ইকুয়াল টু F1 বাই F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1 মনে রাখতে পারো, বা ওটাই তো বলতে পারো, সমস্যা কোথায়। F1 বাই F2 ইজ ইকুয়াল টু A1 বাই A2, বা এটা তুমি প্রথমে লিখতে পারো, এটাও রাইট সাইডে লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তো প্যাসকেল নিয়ে আমরা এই সূত্রটা মাথায় রাখবো, তাহলে আশা করি অলমোস্ট যে ম্যাথমেটিক্স প্রবলেম গুলো থাকে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, পারবা। বাট আর্কিমিডিসে আমি চলে যাবো, আর্কিমিডিস মোস্ট ইম্পর্টেন্ট। প্যাসকেল অনেক টাইম দেওয়া হয়েছে, যদি কিছু কিছু বোরিং টপিক, বোরিং বলবো এর সাথে যে কিছু এই টপিক গুলা একটু ডিটেল বোঝার জন্য একটু সময় বেশি লাগে। অ্যাকচুয়ালি ওয়ান শট ক্লাসে ডিটেলস এক্সপ্লেনেশন করা খুব একটা পসিবল হয় না, তারপর যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা অবশ্যই কাজ করতে পেরেছো, ধরতে পেরেছো। আর্কিমিডিস, আর্কিমিডিস, আচ্ছা আর্কিমিডিসের ফর্মুলাটা কি ছিল, আর্কিমিডিসের সূত্রটি ছিল, আচ্ছা আর্কিমিডিস স্থির তরলে বা কোন একটা তরলে একটি বস্তুকে যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয়, তবে এই বস্তু একটি ওজন হারাবে। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। একদম সোজা কথায় বলতেছি, আমি ধরলাম যে এই ডাস্টারটা, এটা ধরো কাঠের একটা ডাস্টার, ফাইন, এই ডাস্টারের কথা বলো না কেন, এখন এই ডাস্টারটা যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে, তাহলে এটা কিছু ওজন হারাবে, ডাস্টারটা কিছু ওজন হারাবে। কতটুকু ওজন হারাবে, এই যে ডাস্টার যে আয়তন, বা সোজা কথা ডাস্টার যতটুকু তরল অপসারণ করছে, উপরের দিকে তুলছে বা উপরে ফেলে দিচ্ছে, ততটুকু তরলের ওজনের সমান। তো বলতে পারি, খেয়াল করো একদম ডিটেলস বুঝাই দিচ্ছি। আর্কিমিডিস ধরলাম এটা একটি পাত্র, একদম অ্যাটেনশন, হ্যাঁ মনোযোগ, খাতা কলম নিয়ে বসতে পারো, এটা ড্র করতে পারো। অনেক সময় কিন্তু এখানে উদ্দীপক থাকে তোমাদের পরীক্ষায়, সৃজনশীল সলভ করতে কাজে লাগে। আর্কিমিডিসের কথা বলছি, আর্কিমিডিস
আর্কিমিডিস কি বলেছিল, কোন একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুটা কিছু ওজন হারায় এবং এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ফাইন, আমি এটা একটা কি সিলিন্ডার ড্র করে নিয়েছি। ফাইন, এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এর মধ্যে আমি একটা বস্তু রাখবো। একটা বস্তু ড্র করে নিই। ফাইন, এখন এই বস্তুটাকে আমি যদি এই যে ঘনকাকৃতির যে বস্তুটা আমি নিয়েছি, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, তো দৈর্ঘ্য লেন্থ কত, আচ্ছা ফাইন 10, এই মানগুলো নিলে সুবিধা হয়। আমি ভ্যালুগুলো নিচ্ছি বোঝানোর জন্য আর কি, ভ্যালুগুলোতে ডিফারেন্ট হতেই পারে। তো এখন আসো, এটা আমি বলছি কি এটা আচ্ছা সেন্টিমিটার, ওকে। তো এটাও কি 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, ওকে। কোশ্চেনে এই বস্তুটার হারানো ওজন কত বা পানিতে ওজন কত। এখন আসো, অবভিয়াসলি বস্তুটা কিসের মান, এম এর মান, বস্তুটার ভরের মান দেওয়া, ওজনের মান দেওয়া হ্যাঁ ভরের মান দেওয়া থাকতে হবে। এম ইজ ইকুয়াল টু কত, ওকে ফাইন 5 কেজি। বুঝছো কথাটা? এটা কি পানিপূর্ণ একটা অবস্থা, পানিপূর্ণ একটা জার বা পানিপূর্ণ একটা পাত্র। এখন কথাটা হচ্ছে একদম, এবার আমি একটু স্পিডে যাব। 5 কেজি ভরের একটা বস্তু, এটা আমরা স্বাভাবিক অবস্থায় বাতাসে রাখলে যে ওজনটা পাবো, নর্মাল অবস্থায় বাতাসে রেখে যদি ওজন করে যে ওজনটা পাবো, কিন্তু এই বস্তুটাকেই আমরা যদি পানিতে নিমজ্জিত করি এই ওজন আমরা পাবো না, কম পাবো, কিছু ওজন হারাবে। এই হারানো ওজনটা কত? এই হারানো ওজনটা হলো, এখানে লিখে নিচ্ছি, এখানে লিখছি, খেয়াল করো, হারানো ওজন ইকুয়াল টু, হারানো ওজন ইকুয়াল টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ফাইন, কি জানলাম, যতটুকু ওজন হারাবে তা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এখন বস্তু দ্বারা কতটুকু তরল অপসারিত হচ্ছে, ওই তরলের ওজন কিভাবে বের করব শিখবো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে। ইনশাল্লাহ এটা শিখে যাবে, ক্যাচ করতে পারবে, ধরতে পারবে। বাট এখানে আরেকটা কথা ক্লিয়ার করি, এই যে হারানো ওজন, এটা কিন্তু চাইলে আমরা এভাবে লিখতে পারি, হারানো ওজন ইজ ইকুয়াল টু, কি বললাম, হারানো ওজন সমান, হারানো ওজন ইজ ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। ওকে, কি লিখছি, বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। এই দুইটা লাইন তোমরা খাতায় লিখে ফেলতে পারো, মনোযোগ দিও। বলছি কি হারানো ইজিক্যাল টু বাতাস, হারানো ওজন সমান বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন। তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা বাতাসে ওজনটা ক্যালকুলেট করে ফেলি। তাহলে এই যে বস্তুটার ভর দেওয়া আছে কত, 5 কেজি, তাহলে তার বাতাসে ওজন কতটুকু হবে, আমি ওকে আমি এখানে লিখছি সলিউশন, হ্যাঁ, বাতাসে ওজন, বাতাসে ওজন, সেটা তুমি ডব্লিউ বলতে পারো বা এফও বলা যায়, কারণ কি বস্তুটা নিচের দিকে যে বল প্রয়োগ করবে, তাই না, অভিকর্ষের ক্রিয়ায় অবভিয়াসলি। অর্থাৎ আমরা একদম জেনে আসছি বাচ্চা কাল থেকে ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে ওজন ইজিক্যাল টু, হ্যাঁ ফাইন, এটাই লিখছি, ডব্লিউ ইজিক্যাল টু এম জি। তাহলে এম এর মানটা কত বলো, 5 ইন্টু জি এর মানটা কত, 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো কত, 5 ইন্টু কত বলো আমাকে, 9.8। ওকে, 5 ইন্টু 9.8, 49, 49 ওজন যেহেতু নিউটন। এই পর্যন্ত ওকে, বাতাসে ওজন পেয়েছি। এবার আমরা একটা কাজ করবো, হারানো ওজন তো বের করবো। তো হারানো ওজন বের করার জন্য প্রথমত আমরা যে কাজটা করব, আমরা এখানে বলেছিলাম হারানো ওজন কি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। একদম শুরু থেকে শুরু করছো, শুরু থেকে শুরু করছি, বস্তুর ওজন, হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। একটা বস্তুকে আমি নর্মাল অবস্থায় বাতাসে রেখে যে ওজন করব, পানিতে ছেড়ে দিলে, পানিতে রাখা অবস্থায় তার ওজনটা সমান হবে না, পানিতে রাখলে তার ওজনটা কমে যাবে। কতটুকু ওজন কমবে, এই বস্তুরা যতটুকু তরলকে, যতটুকু পানিকে অপসারণ করছে, উপরের দিকে তুলে ফেলছে বা উপচে ফেলে দিচ্ছে, যেটা বলছিলাম, যতটুকু তরলকে অপসারণ করছে তার ওজনের সমান। অর্থাৎ বস্তুরা কতটুকু তরলকে অপসারণ করছে, এই তরলের ওজনটা বের করতে হবে। এখন কতটুকু তরলকে অপসারণ করবে, অবভিয়াসলি বস্তুর আয়তনের সমান। তাহলে বস্তুর আয়তন বের করার জন্য, আচ্ছা, তো বলছি কি বস্তু দ্বারা অপসারিত তরল, একদম দেখো আমি যদি এই লাইনটা আবার একটু লিখে ফেলি, হারানো ওজন ইকুয়াল টু
আচ্ছা, হারানো ওজন ইজিকাল টু অপসারিত তরলের ওজনের সমান, তাই না? তরলের ওজন, অপসারিত তরলের ওজন, তোমরা সম্পূর্ণ লিখবা তরলের ওজন। এখন কথা হচ্ছে এই অপসারিত তরলের ওজনটা কত বাবু? অপসারিত তরলের ওজনটা বের করব। তরলের ওজনের জন্য আমরা জানি কি এমজি, তাই না? ডব্লিউ ইজিকাল টু এমজি। এখন এমজি আমরা এমজি পর্যন্ত রেখে দিলাম, ইটস ফাইন, ইটস ওকে। জি এর মানটা আমরা জানি না এখন, বাট এম এর মান তো জানি না। স্যার এম এর মান বের করতে গেলে আমরা কি জানি বলতো? আমরা একটা সূত্র শিখেছিলাম একটু আগে, রো ইজিকাল টু এম বাই জি শিখছিলাম, মানে ঘনত্ব ইজিকাল টু ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে এখান থেকে আমরা কি এম এর মান এম ইজিকাল টু কি রো ইন্টু ভি আর গুণ করে, পাই না? অর্থাৎ এম এর প্লেসে আমি কি বসাইতে পারি? রো ইন্টু ভি বসাইতে পারি। আচ্ছা, এই পর্যন্ত রাখলাম। খেয়াল করো এখানে কি, হ্যাঁ জি তো আসছে, জি এর মান তো পাশে বসাই দিচ্ছি। এম এর জন্য শুধুমাত্র কি করছি? রো ইন্টু ভিটা বসাইছি, জি এর জায়গায় জি ফিক্সড আছে। এখন নিচে লাইনে চলে যাচ্ছে, রো এর জায়গায় রোটা রেখে দিলাম। ভি মানে কি? আয়তন। ভি ফর আয়তন, ভলিউম। ভি ইজিক্যাল টু কি? এ ইন্টু এইচ। রাখতে পারি না? ভি ইজিক্যাল টু এ ইন্টু এইচ, অর্থাৎ কি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তুমি এটা জানো। আয়তন ইজিক্যাল টু ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ফাইন, তাহলে রো এর জায়গায় রো আছে, ভি এর জন্য কি লিখবো বলো? এ ইন্টু এইচ। আচ্ছা, এটাও ইন্টু আকারে রেখে দিলাম, ইন্টু জি। খেয়াল করো, রো এর জায়গায় রো আছে, ভি এর জন্য শুধুমাত্র এ ইন্টু এইচ লিখছি, জি এর জায়গায় জি আছে। তাহলে দেখো তরলের ওজনটা আমরা কি পেলাম? আমরা যদি একসাথে লিখি, সাজিয়ে লিখি, এ এইচ রো জি, এটা আমরা লিখতে পারি। এটা কি? বস্তুর হারানো ওজন। এখন কথা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বস্তুর হারানো ওজন। তাহলে এই যে বস্তুর হারানো ওজন, এটা কিন্তু এই ছবি, এই সূত্রটা আমরা অলরেডি এক জায়গায় দেখে আসছিলাম। একটু চিন্তা করো তো, কোথায় দেখছিলাম? প্লবতার মধ্যে। প্লবতার একটা সূত্র পেয়েছিলাম। কি পেয়েছিলাম বলতো? প্লবতা ইজ ইকাল টু এ এইচ রো জি, অথবা বলেছিলাম ভি রো জি, তাই না? যাই হোক, আমরা আমাদের পড়ায় আসি। তাহলে এই হারানো ওজন কি বস্তুর ওজনের সমান? তাহলে এই মানগুলা এখন তো আমরা বসাইতে পারবো না? পারবো। এখন কথা হচ্ছে, আমরা এ এইচ রো জি, ওকে ফাইন, এখানে মানগুলো আমরা বসাই দিই। এর মানটা কত? এ কি? বস্তুর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত দেওয়া আছে বলো আমাকে? 10 ইন্টু, আচ্ছা এটা আরেকটু আমরা শর্টে করতে পারতাম, হ্যাঁ। এই যে এখানে ডিটেলসে আসছি না, যে ভি এর মানটা যেটা এ এইচ, ফাইন এভাবে করতে পারি, বাট আচ্ছা যেহেতু এই পর্যন্ত চলে আসছে আমরা এইভাবেই করি। এ ইজ ইকাল টু 10, 10 কেন লিখলাম? অর্থাৎ এটা কি? এল ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইচ এর জায়গায় এইচ ঠিক থাকলো, কিন্তু রো এর জায়গায় রো ইন্টু জি এর মানটা জি। এ পর্যন্ত ওকে। এখন আসো, এই যে এল ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ এটা এই ব্র্যাকেটটা তুলে দিলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এতটুকু কিন্তু কি বলা হয়? বস্তুর আয়তন বলা হয়। কি বলছি? বস্তুর আয়তন বলা হয়। অ্যাকচুয়ালি কিন্তু আগের মতোই অবস্থাটা আসছে, তাই না? ভি রো জি। যাই হোক, এখানে যেটা দেখতে পারলে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি হবে, কি ভি রো জি আছে, তো আমরা জানলাম। এখন কথা হচ্ছে স্যার, এই বস্তুটার ভি এর মান মানে আয়তনের মানটা, আয়তনের মানটা দেওয়া নাই, বাট কি দেওয়া আছে? তিনটা তলের, তিনটা পৃষ্ঠের মেজারমেন্ট গুলো দেওয়া আছে। খেয়াল করো, ভি রো জি। এখন ভি বলতে আমরা কি জানি? এই যে বলছিলাম এল ইন্টু বি ইন্টু এইচ, এল ইন্টু বি ইন্টু এইচ। এল মানে কি? লেন্থ, দৈর্ঘ্য কত? 10 ইন্টু বি, প্রস্থ কত দেওয়া আছে বলো আমাকে? 5 ইন্টু এইচ, এইচ এর মানটা কত? হাইট কত দেওয়া আছে? 4। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো? 4 5 করে 200 পাবো। ওকে, 200 ঘন। আচ্ছা, এটা যেহেতু সেন্টিমিটার ছিল, তাহলে এটা কি হবে? ঘন সেন্টিমিটার হবে। এখানে একটা বোঝার বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল করবে। 200 ঘন সেন্টিমিটার, এই ঘন সেন্টিমিটারটাকে আমি ঘন মিটারে কনভার্ট করব। ঘন মিটারে কনভার্ট করে দেন ম্যাথ সলভ করতে হবে। তাহলে এই যে 200 ঘন সেন্টিমিটারকে যদি 200 মিটারে কনভার্ট করতে হয়, তো আমরা যে কাজটি করব, আমরা সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে কনভার্ট করব এটা আমরা একটু শিখবো। একটু মনোযোগ দিলে, সেন্টিমিটার থেকে কিভাবে মিটারে কনভার্ট করব। আমি কি বলছি? 200 ঘন সেন্টিমিটারকে কিভাবে কি করবো? ঘন মিটারে কনভার্ট করব। আমরা জানি কি 1 সেন্টিমিটার ইজ ইকাল টু কি? আচ্ছা, 1 সেন্টিমিটার বিষয় পরে আসে। আমরা জানি 100 সেন্টিমিটার ইজ ইকাল টু 1 মিটার, এটা জানি তো। তাহলে আমি যদি বলি যে 1 সেন্টিমিটার ইজ ইকাল টু কত? 1 ডিভাইডেড বাই 100, 1 ডিভাইডেড বাই 100 মিটার, এই পর্যন্ত ওকে। সুতরাং হ্যাঁ দেখো তো, এই যে অবস্থাটা রাইট সাইডে যে কন্ডিশন, কি অবস্থায় আছে? 1 বাই 100। তো 1 ডিভাইড বাই 100, মানে 1 এর পর 0 কয়টা আছে? দুইটা। এই জন্য 10 লেখার পরে উপরে দুইটা যেহেতু 0 আছে, এই জন্য কি 2 বসাই দেবো ঘাত হিসাবে, পাওয়ার হিসাবে। আচ্ছা, এম হিসেবে লিখলাম।
এবার আসা যাক, খেয়াল করে দেখো এখানে 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার, এটা পাশাপাশি লিখলে বা এভাবে আমরা 10 ইনভার্স 2 মিটার লিখতে পারি। এটা কি সমান বলতো? 1 সেন্টিমিটার সমান। বাট আমাদের তো সেন্টিমিটার না, ঘন সেন্টিমিটার নিয়ে কাজ। ঘন সেন্টিমিটার নিয়ে কাজ, তাহলে আমরা যেটা করতে পারি, হ্যাঁ, আমরা যদি এখানে 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু এই পাশে যদি ঘন সেন্টিমিটারে কনভার্ট করি, মানে ঘন মিটার অবশ্যই এখানে যদি কিউব দেয় অবশ্যই এই পাশে কিউব হবে, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, ওকে, টু দি পাওয়ার 3। তাহলে এখানে কত পাচ্ছি? অবশ্যই কি পাওয়ার পাওয়ার গুণ হয়, অর্থাৎ 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণে 6, এত কি, এত ঘন মিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ঘন মিটার। আমি নিচে আবার একটু লিখে দিচ্ছি, কি বলছি, 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ঘন মিটার। তাহলে আমরা যে সেন্টিমিটারের মানটা পেয়েছি, ঘন সেন্টিমিটার পেয়েছি, এটাকে ঘন মিটারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমরা জানি 1 ঘন সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 6, সুতরাং 1200 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু কত? 1200 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে? ঐকিক নিয়ম অনুযায়ী জাস্ট গুণ হয়ে যাবে, 200 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ঘন মিটার, তাই তো? তাহলে কি হবে? 200 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ঘন মিটার। সোজা কথা হচ্ছে, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে নিতে হলে জাস্ট 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ দিয়ে দিবা। দ্যাটস ইট। কি বলছি? ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটার নিলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ দিবা। আজানটা হচ্ছে, যেহেতু আজানটা শেষ হোক, এর মধ্যে আমি লিখিত যা আছে আমি লেখা কন্টিনিউ করছি, তোমরা একটু পোস্ট করতে পারো। হ্যাঁ, আজানের দোয়া যদি শিক্ষা থাকে, জানো আজানের দোয়াটা পড়বা। আমাদের জীবনে কিছু ছোটখাটো আমল কিন্তু আমাদের জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। তো একদম অনেকে আছে যে নামাজ রোজা 5 ওয়াক্ত পড়তেছে, রোজা সবসময় রাখতেছে, হজ করতেছে, এর মানে এই না, এর মানে এই না যে সে জান্নাতবাসী, খুব ভালো ব্যক্তিত্ব। কিন্তু আল্লাহ তো অবশ্যই মনের খোঁজ রাখেন। হ্যাঁ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বা ইয়েতে ইবাদত বন্দেগী করছেন, অবশ্যই ভালো, কিন্তু এর মাধ্যমে যে জান্নাত পেয়ে যাবেন তার কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ এমনও হয় যে তোমার ছোটখাটো কোনো একটা ইবাদতের মাধ্যমে, ছোটখাটো কোনো একটা উসিলার মাধ্যমে কি হতে পারে, আল্লাহ তোমাকে পার করে দিতে পারেন। বলতে চাচ্ছি ছোটখাটো কোনো ইবাদত কি ছোটখাটো বলা যাবে না, বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কিছু আমল, দৈনন্দিন কিছু আমল এটা কন্টিনিউস রাখো। অনেকে আছে যে কেউ মারা গেলে অথবা কোনো একটা মাহফিল সমাবেশ যখন হয় ওই টাইমে, বা রমজান মাসে অনেকে কি হয় যে বেশি ইসলামের দিকে বা বিভিন্ন রুলস গুলা বেশি মেনে চলা ট্রাই করি। ইটস অলসো গুড, গুড প্র্যাকটিস। বাট এটা শুধুমাত্র একটা একটা মাস কেন্দ্রিক না হয়ে প্রতিদিন কিছু কিছু আমল, অর্থাৎ একটা আমল তুমি কন্টিনিউয়াস প্রত্যেক দিন যদি করতে থাকো, সিঙ্গেল একটা আমল, এই আমলটাই তোমাকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হবে। এগুলো শুধু আমার কথাও না, বিভিন্ন বই পুস্তক পড়বে, এগুলো জানবে, এগুলো আসলে বাস্তব। তো যেটা বলছিলাম, আমি ক্লাস 7 থেকে যদি বলি, ক্লাস 7 থেকে নামাজের পর এই যে নামাজের উত্তর দেওয়ার যে প্র্যাকটিসটা, তো এটা আমি চেষ্টা করি
নামাজের উত্তর দেওয়া বলতে নামাজের একটা দোয়া আছে, আল্লাহ রাব্বা হাদিহি দাওয়াতিস সাম্মাতি ওয়াস সালাম কাইমা আতি মুহাম্মাদানি ওয়াসিলাতুল ফাজিলাতু ওয়াদ দারাজাতুল ওয়াসিয়া ওয়া আসসি মাকামাম মাহমুদান লিল্লাহি ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো অনেকে যারা বিভিন্ন টেলিভিশনের সামনে বসছে বা বিটিভির সামনে, ওগুলো কিন্তু শুনতে শুনতে অনেক সময় মুখস্থ হয়ে যায়, তাই না? ঠিক আছে, পড়াই চলে আসি। আমরা বলছিলাম, আর্কিমিডিস বলছিল কোন একটা বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় তখন এই বস্তুটা কিছু ওজন হারায়, এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। আমরা এই কাজটাই করছি যে 5 কেজি ভরের একটা বস্তুকে কি এই তরলের মধ্যে ডুবাইছি। তরলে ডুবানোর পর আমরা কি বাতাসের ওজন পাইছি 49 নিউটন, বাতাসের ওজন পেয়েছি 49 নিউটন, এবং পানির ওজন কতটুকু পাইছি, বস্তু কিছু ওজন হারাইছে, তো কতটুকু ওজন হারাইছে তা কি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। হারানো ওজন কি তরলের ওজনের সমান। এখন তরলের ওজন মানে এম দিয়ে বুঝলাম, বাট এম মানে কি রো ইন্টু ভি লিখতে পারি, কারণ কি রো ইজিক্যাল টু এম বাই ভি, ওখান থেকে এম ইজিক্যাল টু রো ভি লিখলাম, জি এর জায়গায় জি আছে, রো এর জায়গায় রো লিখলাম, ভি এর জায়গায় এ ইন্টু এইচ লিখলাম। আবার কি করলাম এখানে, আচ্ছা সাজিয়ে লিখলাম এ এইচ ও জি, এটাই সাজিয়ে লিখলাম। তারপর কি এর জন্য কি এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপর কি এইচ এর থেকে এইচ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু জি ইন্টু এইচ। এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটার জন্য আমরা লিখতে পারি আয়তন, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই জন্য ভি লিখলাম, ব্র্যাকেট অংশটুকুর পরিবর্তে ভি লিখলাম, রো ইন্টু জি, এটা ঠিক থাকলো। তারপর ভি এর মান কত, ভি এর মান আমরা জানি না, ভি মানে কি এই যে এখানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, গুণ করে দিচ্ছি, ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে কনভার্ট করছি। কিভাবে ঘন মিটারে কনভার্ট করছি, 10⁻⁶ দিয়ে গুণ করে। তারপর এই ভি এর মানটা এখানে বসাই দিয়ে, রো মানে কি পানির ঘনত্ব কত 1000, ওকে, আর জি এর মান কত 9.8, তাহলে 1.96 হচ্ছে আমাদের হারানো ওজন, তাই না? এটা হচ্ছে হারানো ওজন। ওকে, আমি ফাইনাল এখানে লিখে দিয়েছি, হারানো ওজন ইকুয়াল টু 1.96 নিউটন। এই যে আর্কিমিডিস বলছিল, কি বলছিল, বস্তুটাকে যদি তরলে নিমজ্জিত করা হয় কিছু ওজন হারাবে, এই হারানো ওজনটা হবে অপসারিত তরলের ওজনের সমান। মানে এই হারানো ওজন অর্থাৎ অপসারিত তরলের ওজনটা বা হারানো ওজনটা আমরা ক্যালকুলেট করতে পারি এই ওয়েতে, এই টেকনিকের মাধ্যমে। আমরা নেক্সট টিউটোরিয়ালে একটা কাজ করব এই অধ্যায়ের উপর যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থাকতে পারে, স্পেসিফিকলি প্রত্যেকটা টপিক ধরে ধরে যে বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্স থাকতে পারে, আমরা এগুলো প্রত্যেকগুলো প্র্যাকটিস করবো, সবগুলো প্র্যাকটিস করবে। তবে তোমাদের প্রতি আমার একটা সাজেশন থাকবে, পরামর্শ থাকবে যে এই অধ্যায় বা এই অধ্যায় দিয়ে কথা না, প্রত্যেকটা অধ্যায়েরই বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে, প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তখন সৃজনশীলের উপর তোমার দক্ষতা তত ডেভেলপ হবে, তত বৃদ্ধি পাবে। তো আজকে আমি কথা খুব লেন্দি করবো না, বাট এরপর স্পেসিফিকলি কোন টপিকটা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে বলবা, যে এই টপিকের উপর এগেইন আমি আরেকটা শর্ট টিউটোরিয়াল করে হলেও অবশ্যই আপলোড করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে যেন সুস্থ থাকি। একদম বলতে গেলে সকাল 7টা থেকে রাত্রে 9টা পর্যন্ত মাথার উপর দিয়ে যায়, ব্রেনের উপর দিয়ে, পায়ের উপর দিয়েও যায়। তো তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া আছে বিধায় ইনশাল্লাহ ভালো আছি। আর যেটা বলছিলাম, তোমরা যখন ভালো একটা কিছু রেজাল্ট করছো বা বুঝতে পারছো, বা হ্যাঁ ফাইন ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তোমাদের কাছ থেকে, তখন অটোমেটিকলি এই যে কষ্টগুলা, ব্যাক টু ব্যাক ক্লাস নেওয়া, দাঁড়ায় থাকা, লেকচার দেয়, কোনো কিছুই মনে হয় না, কোনো কষ্টই মনে হয় না। তোমাদের সফলতাই আমাকে এই যে ব্যস্ততার মধ্যে এই কষ্টগুলোকেও অনেক সহজ করে দেয়, আমাকেও ইন্সপায়ার করে, আমাকে উদ্দীপনা দেয়, উৎসাহ দেয়। তো প্রত্যেকের সফলতা কামনা করছি। সবাই ভালো করে বাসায় পড়াশোনা করবা, রুটিন মেনটেন করে করবা, কার্যকরী পড়াশোনার একটা রুটিন মেনে চলবা। আর কার্যকরী পড়াশোনার রুটিন কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে কার্যকরী পড়াশোনা করতে পারি, এই রিলেটেড আমার একটা ভিডিও তৈরি করা আছে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে ভিডিওটি দিয়ে দিব। আশা করি সকলে আজকের এই লেকচারটি বুঝতে কোনো সমস্যা হয়নি। আজকে পর্যন্ত রাখবো, সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমি আসিফ ইকবাল সুমন। আমাদের অফলাইন ব্যাচ মাদ্রাসা মোড়, যেটা প্রত্যেক একাডেমিক কেয়ার নামে পরিচালিত হচ্ছে, মাদ্রাসা মোড় নাটোর সদর। একই সাথে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হতে চাও, জুমের মাধ্যমে, গুগল ক্লাসরুমের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করে থাকছি। কানেক্টেড হতে পারো আমাদের সাথে। সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ।